বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলামিন। তো ব্লেসিং একাডেমিতে আজকের যে ক্লাসটা, এটা হচ্ছে আমরা ফোর্স মানে পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে বল চ্যাপ্টার নিয়ে শুরু করতে যাচ্ছি আর কি। দেখো এখানে একটা ফিগার মানে ছবি দেওয়া আছে, তোমাদের যে মেইন বইয়ের যে চ্যাপ্টারটা আছে সেখানে বলা হচ্ছে আর কি যে বল প্রয়োগ করে সাউথ এশিয়ান গেমসে যে স্বর্ণ জয় জয় করছে আর কি, তার নাম হচ্ছে মাবিয়া আক্তার সীমান্ত আর কি। সে কি করছে, একটা ফোর্স প্রয়োগ করে একটা ভার উত্তোলন করছে। তো ডেফিনেটলি তুমি যদি কোনো কিছু মানে মানে কোনো কিছুকে মানে উপরে তুলতে চাও বা কোনো কিছুর অবস্থান পরিবর্তন করতে চাও পৃথিবীর যে কোনো জিনিসে, ঠিক আছে, মানে যদি অবস্থান পরিবর্তন করতে চাও, এটা গতিশীল যদি কোনো কিছু থাকে, মনে করো এটা তোমার সামনে দিয়ে একটা গতিশীল সাইকেল যাচ্ছে, তুমি যদি এটাকে থামাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। অথবা কোনো একটা স্থির সাইকেল আছে, এটাকে যদি তুমি চালাইতে চাই তাহলে তোমাকে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। বুঝতে পারছো? তো যেই বিষয়টা প্রয়োগ করতে হয় এটাকে কি বলে? বল বলে। বল মানে হচ্ছে কি, যে যে বস্তু স্থিতিশীল বস্তু হুম কে গতিশীল করে, অথবা গতিশীল বস্তুর গতির কি করে পরিবর্তন করে, এই জিনিসটাকে কি বলে? ফোর্স বলে। ঠিক না? ফোর্স জিনিসটার সাথে কি কানেক্টেড? দুইটা জিনিস কানেক্টেড। একটা হচ্ছে কি, স্থিতিশীল বস্তুর দুইটা জিনিস কানেক্টেড। এই দুইটা জিনিস কি? একটা হচ্ছে স্থিতিশীল বস্তুকে কি করে, যেমন এটা স্থিতিশীল ছিল সেটা আলগি দিয়ে উপরে উঠছে, স্থিতিশীল বস্তুটাকে তোমার কি করবে? গতিশীল করবে। বুঝতে পারছো? আর যেটা গতিশীল থাকবে এটা কি করবে? ফোর্স প্রয়োগ করলে কি হইব? গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন হবে। এটা গতিশীল বস্তুর কি হবে? গতিশীল যেটা, এটার গতির দিক পরিবর্তন হবে। হ্যাঁ, কম হয়। গতির দিক পরিবর্তন হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফোর্সের একটা অন্যতম জিনিস আর কি। তোমরা ফোর্স সম্পর্কে জানো, এটা নিয়ে এত এত বেশি ইয়া করা দরকার নাই। তো এই ফোর্স মধ্যে যে দুইটা জিনিস আছে, একটা জিনিসের নাম হচ্ছে তোমার জড়তা। জড়তা জিনিসটা কি? প্রত্যেক পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে জড়তা বলে। যেমন এখানে একটা উদাহরণ দিছে, টেবিলের উপর একটা বই যদি তুমি রেখে দাও তাহলে সারা জীবন বইটা কি থাকবে? টেবিলের উপরে পড়ে থাকবে। যদি তুমি এটাকে না সরাও তাহলে সারা জীবন কোথায় পড়ে থাকবে? টেবিলের উপর পড়ে থাকবে, যদি তুমি কি করো? এটা না সরাও। বুঝছো কিনা? এটাকে কি বলে? জড়তা বলে। জড়তা মানে হচ্ছে ইনার্শিয়া। জড়তা জিনিসটার মানে কি? ইনার্শিয়া। আমাকে কি শুনতে পাচ্ছো? ফিজিক্স হচ্ছে বুঝার বিষয়। যত জি বুঝবা, জি জি, শুনতে পারতেছি। যত বুঝবা তত কনসেপ্ট ক্লিয়ার হবে। ফিজিক্স কিন্তু মুখস্থ করার বিষয় না। প্রত্যেকটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম, সেটাকে কি বলে? জড়তা বলে। তো জড়তা। টেবিলের উপর যদি একটা বই পড়ে থাকে, কেউ যদি না নড়ায়, এটা কি এমন পর্যন্ত বই পড়ে থাকবো? টেবিলের উপরে পড়ে থাকবো। বুঝতে পারছো? তো এটা জড়তা। তো যে বস্তুর ভর বেশি এটা জড়তা বেশি, যে বস্তুর ভর বেশি এটা কি? জড়তা। জড়তা বেশি। মানে এই জায়গায় এটা পড়ে থাকার প্রবণতাটা বেশি থাকবে। পাতলা হইলে তো এটা বাতাসে উড়ে যাবে সহজে, কিন্তু ভারী বস্তু এটা সহজে উড়ে না। জড়তার দুইটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে কি, খেয়াল করো, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। এটা এই দুইটা থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসবে। বুঝতে পারছো? অনুধাবন, স্থিতি জড়তা এবং গতি জড়তার যে বিষয়টা, তো এটা তোমরা জানো। স্থিতি জড়তা মানে কি? খুবই সিম্পল। দেখো তোমরা উদাহরণটা বাস্তবে জানো, মানে এটা মানে মেট্রো ইয়া। রেলের উদাহরণটা সবচেয়ে বড় হ্যাঁ, উদাহরণ বলা হ্যাঁ। চলে। গতিশীল বস্তু চিরকাল, হুম, স্থিতিশীল বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা তাকে কি বলে? হ্যাঁ, স্থিতি জড়তা বলে। যেমন তুমি একটা গাড়িতে বসে আছো, তো গাড়িতে বসে আছো মানে কি, তুমি স্থির অবস্থায় আছো। হঠাৎ করে গাড়ি যখন সামনের দিকে চলতে শুরু করবো তখন তুমি কি পিছনের দিকে কি দিবা? ধাক্কা মারবা। হঠাৎ করে গাড়ি যখন চলতে শুরু করছে তুমি কি করছো? পিছনের দিকে ধাক্কা দিছো। তুমি ছিলে স্থির। তো স্থির জড়তার কারণে তুমি কি করছো? গাড়ি গেছে সামনের দিকে, তুমি গেছো কোন দিকে? পিছনের দিকে। এটা কি? স্থিতি জড়তার উদাহরণ। আর গতি জড়তার উদাহরণ কি? গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকার যে প্রবণতা, এটাকে কি বলে? গতি জড়তা বলে। এটা একটা বাস্তব উদাহরণ কি, আমরা যখন কখনো বাসে বা সিএনজিতে ওইটা বসি, ঠিক আছে, হঠাৎ করে যখন গাড়িটা ব্রেক ধরে, আগে ছিল কি? গতিশীল। স্থিতি জড়তার মধ্যে আগে ছিল হচ্ছে স্থিতিশীল। স্থিতি জড়তার মধ্যে আগে কি ছিল? স্থিতিশীল থাকবো। বুঝতে পারছো? স্থিতিশীল থাকবো। তুমি যখন চলতে শুরু করছো তখন সে কি করছে? হ্যাঁ, তুমি যখন চলতে স্থিতিশীল, হ্যাঁ। তুমি যখন চলতে শুরু করছো তখন তখন সে কি হয়েছে? যে পিছনের দিকে গেছো। আর গতি জড়তা আগে গতিশীল ছিল, এটা গতিশীল বস্তু। তুমি একটা রানিং সিএনজিতে বসে রয়েছো, গতিশীল চলতেছে, হঠাৎ করে ব্রেক ধরছে, তুমি কি করবা? সামনের দিকে ঝুঁকে পড়বা, দেখবে নাক মুখ ছিটকে যেতেছে গা, পুরে সেরা, এরকম হতে পারে।
চলন্ত গাড়ি হঠাৎ, এটা মাঝে মাঝে আমারও হয়, হঠাৎ করে ব্রেক ধরলে সামনের দিকে ঝুঁকে মনে হয় আরেকজনের উপর পড়ে যেতেছে। তো এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। তাহলে স্থিতি জড়তা, গতি জড়তা, জড়তা, এই জিনিসটা বুঝতে পারছো কিনা, নাকি কোনো কনফিউশন আছে? কারোর মধ্যে কি কোনো কনফিউশন আছে এই জিনিসটা বুঝতে? না স্যার। না ওকে। ভাই। হ্যাঁ, এরপর আসো, এরপর এটা যদি কনফিউশন থাকে ক্লাসের সাথে সাথে বুঝে ফেলবে। কারণ আমাদের 40 মিনিটের বেশি ক্লাস হতো না, টেনশন করার কোনো কারণ নেই। উপরে যে তিনটা জিনিস পড়েছে তিনটাই পরীক্ষাতে আসছে। এখন আসে হচ্ছে বল। বল মানে কি? আমি প্রথমে বলের সংজ্ঞাটা পড়াই নিছি ক্লাস শুরুতে, যে কোন একটা বস্তু স্থিতিশীল আছে। বুঝতে পারছো? ওই যে সাইকেল দিয়ে যে উদাহরণটা দিলাম, যে কোনো বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করতে চাই। মনে করো আমি একটা সাইকেল দাঁড়ানো আছে, তো আমি সাইকেলটার পেট্রোলে চাপ দিলে কি হবে? এটা গতিশীল হইব। ক্রিয়া করে গতিশীল করতে চাই। অথবা এটা চলন্ত সাইকেল, আমি এখানে কি করলাম? ব্রেক চাপো, তো এটা কি হইব? থামবো। অথবা আমি ডান দিকে ঘুরামো অথবা বাম দিকে ঘুরামো। এই যে জিনিসটা করতে চাইতেছি, এই জিনিসটা কি? স্থির বস্তুর উপর ক্রিয়া করে, মানে ক্রিয়া মানে কি? কাজ করে গতিশীল করা, অথবা গতিশীল বস্তুর উপর কাজ করে ক্রিয়া করে গতির পরিবর্তন করাটাকে কি বলে? বল বলে। খুবই সুন্দর একটা সংজ্ঞা লেখছে এখানে, যেভাবে লেখছে পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। এটা থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। বলকে সূচিত করা হয় এর দ্বারা। বল একটা ভেক্টর রাশি। কেন? বলের মধ্যে দুইটা দিক আছে। তুমি বলটা কি বাম দিকে প্রয়োগ করতেছো নাকি ডান দিকে প্রয়োগ করতেছো, সামনে প্রয়োগ করতেছো নাকি পিছনে প্রয়োগ করতেছো, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন তোমার সামনে একটা ফ্রেন্ড আছে, আমি যদি তাকে পিছন দিয়ে ধাক্কা দিই, সে সামনের দিকে পড়ে যাবে। বুঝতে পারতেছো? তাকে যদি পিছনের দিকে টান দা ধরি, তাহলে সে পিছনে চলে আসবে। বাম দিকে ধাক্কা দিলে বামে পড়বে, ডান দিকে ধাক্কা দিলে ডানে পড়বে। ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝছো? এই জন্য ডিরেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো বলের এই ডিরেকশন নিয়ে অনেক কাহিনী হইব, এটা এই বইয়ে না, এটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ কিছুটা হইব, তারপরে হচ্ছে ইউনিভার্সিটিতে গেলে অনেক বেশি পড়তে পারবে, যে কোন দিকে যাইতেছে। এবং সবচেয়ে বেশি পড়বা যখন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, ইঞ্জিনিয়ারিং পড়বা বা এরকম সাবজেক্টে যখন পড়াশোনা করবে, তখন প্র্যাকটিক্যালি বুঝতে পারবে যে এই ডিরেকশন আসলে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। বলকে প্রকাশ করা হয় কি দিয়া? কেজি মিটার ইনভার্স টু দিয়ে। কেন? এটা কিভাবে কেজি মিটার ইনভার্স টু আছে? এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। বুঝতে পারছো? এমটা মানে কি? এম মানে হচ্ছে ভর। এমটাকে প্রকাশ করা হচ্ছে কি? ভর মানে হচ্ছে এই যে এম যে ভরটা, এম যে ভরটা, এই এম যে ভর, এটাকে প্রকাশ করা হচ্ছে কেজি দিয়ে। আর এ হচ্ছে ত্বরণ। ত্বরণের একক কি জানো? ওই যে মানে ত্বরণের একক করে আসছিল, এই যে ত্বরণ এটারে প্রকাশ করা হয় কি দিয়া? এম এস ইনভার্স টু দিয়া। মেস ইনভার্স ওয়ান। এম এস ইনভার্স, বেগ হচ্ছে এম এস ইনভার্স ওয়ান। বেগ হচ্ছে কি? বেগ হচ্ছে এম এস ইনভার্স ওয়ান, মানে দূরত্ব বাই সরণ। আর ত্বরণটা কি? দূরত্ব বাই সরণ স্কোয়ার। ঠিক আছে? এই জন্য কি কেজি এম এস ইনভার্স টু, এম এস ইনভার্স ওয়ান যে বলছো সে ভুল বলছো। একক হচ্ছে কত? নিউটন। বলের একক কত? নিউটন। তো এম এস ইনভার্স টু যেটা, আর এই কথাটা একই কথা। এখানে কেজি এর জন্য হচ্ছে এম, আর এম যেটা হচ্ছে দূরত্ব, দূরত্বের জন্য হচ্ছে এল, আর টি ইনভার্স টু ওটা হচ্ছে কি? এই যে সেকেন্ডের জন্য টি ইনভার্স টু। সেকেন্ড স্কোয়ার মানে কি? টি ইনভার্স টু। এটা হচ্ছে বলের মাত্রা। এটা জেনে রাখলা, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে দুই ধরনের বল আছে, একটা হচ্ছে স্পর্শ বল আর এটা হচ্ছে অস্পর্শ বল। এগুলো খুবই সিম্পল জিনিস, জাস্ট রিডিং করলে বুঝতে পারবা। যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর সংস্পর্শের প্রয়োজন হয় তাকে কি বলে? স্পর্শ বল বলে। মানে দুইটা বস্তুর সংস্পর্শ। যেমন স্পর্শ বলের উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল। মনে করো আমি হাত দিয়ে টেবিলের মধ্যে ঘষা দিলাম, তাহলে আমার এখানে হাতও লাগবে, টেবিলও লাগবে। তারপরে হচ্ছে টান বল, মানে কোনো কিছু টান দিয়ে দিলাম। ঠিক আছে? তারপর সংঘর্ষের সময় সৃষ্টি বল। যেমন মেজের উপর দিয়ে একটি বাক্স টেনে নেওয়ার সময় আমরা টান বল প্রয়োগ করি, মানে টাই না বাক্সটা নিয়ে যেতেছি। বাক্স গতির বিপরীত দিকে, তখন ঘর্ষণ বলের সৃষ্টি হয়। তাহলে বাক্সটা এখানে বসে থাকতে চাই মেঝের উপরে, আর আমি কি করতেছি? মানে আমার যে এই ফ্লোর আছে, ফ্লোরের উপরে মানে বাক্সটা আছে, তো আমি টাই না এটা নিয়ে যেতে চেষ্টা করতেছি। সুতরাং এটা কি? এটা স্পর্শ বল। আর অস্পর্শ বল কি? মানে দুইটা বস্তুর মধ্যে মানে প্রত্যক্ষ স্পর্শ ছাড়াই। এখানে একটা বস্তু থাকবো, যেমন চার্জ Q1, এখানে একটা চার্জ থাকবো, এটা থেকে M2 দূরত্বে, সরি M1, আর দূরত্বে আরেকটা চার্জ থাকবো, যে চার্জটা হচ্ছে তোমার কি? Q2। আর একটা চার্জ থাকবে হচ্ছে কি? Q2 আর দূরত্বে। এই দুইটা চার্জের মধ্যে কি নাই? এই দুইটা চার্জের মধ্যে হচ্ছে কোনো সম্পর্ক নাই। বুঝতে পারতেছো? এই দুইটা চার্জের মধ্যে কোনো কি নাই, যে এই দুইটা চার্জের মধ্যে কোনো সম্পর্ক বা কানেকশন, মানে ইয়া নাই আর কি, স্পর্শ করে নাই, একজন আরেকজনের সাথে কি নাই? স্পর্শ অবস্থায় নাই। সম্পর্ক বলতে আমি যে জিনিসটা বুঝাইতেছি, যে এই দুইটা চার্জ পরস্পর কি করতেছে? একটা আরেকটা আকর্ষণ করতেছে, বাট এদের মধ্যে কি নাই? স্পর্শ নাই। যে জিনিসটা বুঝাইতে যাচ্ছে এটা হচ্ছে যে
আচ্ছা, এটা এটা না, এখানে এটা দিয়ে কি কাজ করে না, এটা দিয়ে, এটা দিয়ে আমি যেটা চাইতেছি এটা হইতেছে না। তো দুইটা চার্জ আছে আর কি, যদি ফিগারটা এখানে সুন্দর হয়েছে না, তারপরে আবার আঁকার চেষ্টা করি। একটা হচ্ছে Q1 এবং এখানে Q2, একটা আর একটা আর দূরত্ব অবস্থিত, এদের মধ্যে কি নাই, স্পর্শ নাই। তো এই জিনিসটাকে বলছো, দুইটি বস্তু প্রত্যক্ষ স্পর্শ ছাড়াই যদি হয় তাহলে সেটাকে কি বলে তোমার, মানে অস্পর্শবল বলে। যেমন পৃথিবীতে অস্পর্শবলের সংখ্যা অনেক, যেমন ক্রিয়াশীল উম, আকর্ষণমূলক বল হচ্ছে কি, দুইটি বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল আছে, মনে করো M1 একটা বস্তু আছে, ঠিক আছে, আর একটা বস্তু আছে হচ্ছে M2। তো এই দুইটা বস্তু কি মনে করো ডি দূরত্ব অবস্থিত, তাহলে এদের এদের মধ্যে যে বলটা আর কি, মহাকর্ষ বল, এরা পরস্পর পরস্পর কি করতেছে, আকর্ষণ করতেছে। তো এটা হচ্ছে কি একটা, মানে অস্পর্শ বল বা দুইটা আহিত বস্তুর মধ্যে তড়িৎ বল, যেটা যেমন এটা দেখাইছি Q1 Q2, এটা হচ্ছে আহিত বস্তুর মধ্যে দুইটা চুম্বক মেরুর মধ্যে। হ্যাঁ, মানে কি এদিকে একটা তুমি নর্থ পোল রাখছো, উত্তর মেরু, আর এদিকে রাখছো কি দক্ষিণ মেরু, মাঝখানে ফাঁকা আছে, কিন্তু এদের মধ্যে কি আছে, পরস্পরের মধ্যে একটা বল আছে। এটা কি একটা, এটা হচ্ছে তোমার অস্পর্শ বলের উদাহরণ। তারপর হচ্ছে তোমার সাম্য বল। সাম্য বল হচ্ছে কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে লব্ধি যদি শূন্য হয় তাকে কি বলে, সাম্য বল বলে। এটা সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে, এখানে তোমার একটা ফ্রেন্ড আছে, এই ফ্রেন্ডটার উপরে মনে করে এর এদিকে কয়েকজন টানতেছে, এদিকে তারা বাইন্দা আর কি, এদিকে একজন টানতেছে, বুঝতে পারতেছো? তারপরে মনে করো উল্টা আবার এদিকে একজন টানতেছে তারে, আবার এদিকে একজন টানতেছে, বুঝতে পারছো তো? মানে চারজন তারে কোন দিকে টানতেছে, সমান এবং বিপরীত বলে কি করতেছে, চারদিকে টানতেছে, তাহলে সে কোন দিকে যাইবো? হুম, সে মাঝখানে থাকবে, সে লড়বে না। লড়বে না, মাঝখানে থাকবে, মানে চারজন চারদিকে সমানভাবে বিপরীত ভাবে টানতেছে, এটা হচ্ছে সাম্যবল। আর অসাম্যবল কিনা, যদি এরকম হইতো আর কি, যে এখানে একটা ফ্রেন্ড আছে, তো এই ফ্রেন্ডরা কি করতেছে, ফ্রেন্ডরা এটা এখানে একার পরে এদিক দিয়ে মনে করো হেরে দুইজনে টানতেছে, এদিকে মনে করো দুইজনে টানতেছে, মনে করো এখানে F1 আর F2 বলে দুইজনে এদিকে টানতেছে, আর আরেকজনে মনে করো তার এই দিক দিয়ে টানতেছে, F3 বলে। তাহলে এটা কি ইমব্যালেন্স, মনে করো সে কি ওই যে দুইজন একদিকে টানতেছে সে ওইদিকে কি সরে যাইব, তখন এটা কি অসাম্য বল। তাহলে সাম্য বলের লব্ধিটা কি হয়, শূন্য হবে। আর অসাম্য বলের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে, বল প্রয়োগ করলে এই লব্ধিটা শূন্য হইতো না, একটা একটা নির্দিষ্ট দিকে কি করে যাবে, সরে যাবে, তখন এটা কি বলে, অসাম্য বল বলে। তারপরে বলছে ভরবেগ। বস্তুর ভর ও বেগের গুণফলকে কি বলে, ভরবেগ বলে। বস্তুর ভর যদি m হয়, বেগ যদি p হয়, তাহলে ভরবেগ p ইজ ইকুয়াল টু কত, mv। তাহলে m এর একক কি, m এর একক হচ্ছে বড় হাতের m, খেয়াল করো, কেজি, m এর একক হচ্ছে কেজি। আর বেগের একক কি, ওই যে একটু আগে বলছিলাম বেগের একক হচ্ছে মিটার ইনভার্স ওয়ান। তাহলে ভরবেগের একক কি, কেজি মিটার ইনভার্স ওয়ান। ভরবেগের মাত্রা কি, ml p ইনভার্স। আশা করি বুঝতে পারছে, কারো কোনো সমস্যা নাই। তারপর আসলে এটা একটু ডিটেলস দেখি, যে সাম্য বল কি বলছে। কোন বস্তু, এটা তো এখন তোমার হচ্ছে সংজ্ঞাটা কাজে লাগবে, এত বেশি ডিটেলস লাগবে না। ইন্টারের বই এই সাম্য বল নিয়ে, ইন্টারের হায়ার ম্যাথের মধ্যে এই সাম্য বলের উপর একটা চ্যাপ্টারই আছে, যে বল সামনের দিকে টান দিলে কি হইব, বাম দিকে টান দিলে কি হইব, ডানে টান দিলে কি হইব। এই টান মানে কি, টি ইজ ইকুয়াল টু M1 ইন্টু M2 দিয়ে বিশাল বড় কাহিনী টাইনে আছে, এত কিছু বোঝার দরকার নাই। তোমরা এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। তো সাম্য বল কি একটু আগে আমরা বুঝাই দিছি, একদম দুইটা ফ্রেন্ড টানাটানি করে। তারপর আবার একটু রিডিং করি, কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে লব্ধি যদি শূন্য হয় তাকে সাম্য বল বলে। কিভাবে বুঝাইছে, যেমন এখানে একটা বস্তু আছে, এটা টান, এই টান বলটা হচ্ছে উপর, এত বাঁকা হইতেছে এখানে, আমি এটা দিয়ে আঁকি, কারণ এটা দিয়ে আঁকলে বেশি, হ্যাঁ, যে টান বলটা হচ্ছে উপরের দিকে, দেখো টান বলটা হচ্ছে উপরের দিকে, ঠিক আছে। একই পরিমাণ বল, ওজন, ওজন বলটা হচ্ছে নিচের দিকে, টিটা হচ্ছে উপরের দিকে, আর ডাব্লিউটা হচ্ছে কি, ঠিক আছে। দেখো ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছে ডাব্লিউ, আর এটার টান বলটা কি করতেছে, উপরের দিকে কাজ করতেছে। এখানে একটা চিহ্ন দিয়ে দিলে আর একটু সুন্দর হতো, টান, টি, এই টিটা কি কাজ করতেছে হচ্ছে উপরের দিকে। তাহলে এই দুইটা যেহেতু পরস্পর পরস্পরের কি বিপরীত দিকে, এখানে দুটি বল সমান এবং বিপরীতমুখী হয়, এটা কি করে দিছে, নিষ্ক্রিয় করে দিয়েছে, যার কারণে লব্ধিটা কি হয়েছে, শূন্য হয়েছে, সাম্য অবস্থার সৃষ্টি করছে। আর এখানে অসাম্য বলটা কি, খেয়াল করো, যে যখন একাধিক বল কোন বস্তুর উপর ক্রিয়া করে লব্ধির মান ও দিক থাকে, তখন ওদেরকে অসাম্য বলবো। যদি এক পাশে টেনে সুতাটাকে ছেড়ে দেওয়া হয় আর কি, সুতার টানটা হচ্ছে টি, হ্যাঁ, ওজন হচ্ছে ডাব্লিউ, একই সরল রেখায় থাকবে না, ফলে সাম্য অবস্থা থাকবে না। এখানে যেটা ব্যালেন্স অবস্থা থাকবে, যেমন এখানে যাওয়ার কারণে এই ব্যালেন্সিংটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। কারণ
এখানে গিয়ে টানটার পরিমাণ এক ধরনের থাকবে, এখানে গিয়ে টানটার পরিমাণ এটা অন্যভাবে বুঝাইছে আর কি, এত কঠিন করে বোঝার দরকার নাই। সহজ করে এটা বলছে আর কি, যদি এটা মাঝ বরাবর থাকতো তাহলে ব্যালেন্স অবস্থায় থাকবে, যেহেতু এটা টান দিয়ে ঘুরাই ফেলছে, মানে সরাই ফেলছে, এদিকে নিয়ে গেছে, আবার এটাকে এদিকে নিয়ে যেতেছে, ফলে সাম্যাবস্থার যে ব্যালেন্স লেভেলটা, সাম্যাবস্থা মানে যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা আর থাকবে না, যে অসাম্যাবস্থার সৃষ্টি করবে আর কি। এই জিনিসটা একটা বুঝাইছে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। তো আমরা জানি যে একটা জিনিস যদি, মনে করো এটা যদি এই বরাবর সোজা আছে এই জন্য টান, কিন্তু এই যেটা যদি আমি এখান থেকে যদি বলটাকে টান দিয়ে না এখানে আনতাম, এখানে টান দিয়ে এখানে নিয়ে আসছি, ঠিক আছে, তো এখানে কি ওজনটা কিন্তু কম। এই বরাবর যদি থাকতো বলটা, খেয়াল করো আগে যেরকম ছিল, মানে বলটা এই বরাবর যদি থাকতো, ঠিক আছে, মিডলে, বলটা যদি মিডলে থাকতো তাহলে এই ওজনটা এদিকে নিচের দিকে বেশি থাকতো, কিন্তু এখন ওজনটা কমে গেছে, এখানে ওজনটা একটু বেশি, এখানে ওজনটা একটু কম, কারণ এটা একটু উপরের দিকে উঠে গেছে, আর এখানে টানের পরিমাণটা কি বেশি, মানে এখানে টি গ্রেটার দেন ডাব্লিউ, আর এখানে টি আর ডাব্লিউ কি সমান, মানে বিপরীতমুখী টানটা হচ্ছে একটা আরেকটার কি সমান, বাট বিপরীতমুখী, এই জন্য মাইনাস চিহ্ন। আর এখানে কি হইব, টিটা ডাব্লিউর থেকে বেশি, এই টানটা, টান বলটা হচ্ছে উপরের দিকে, আর ডাব্লিউটা কোন দিকে, নিচের দিকে, টি গ্রেটার দেন বেশি, এটা হচ্ছে অসাম্য বলের ক্ষেত্রে, মানে এই উদাহরণটার ক্ষেত্রে আর কি। আসলে এরপরের স্লাইডটা, এখানে সাম্য বল এবং অসাম্য বলের মধ্যে এটা বলছে আর কি। তো সংজ্ঞাটা আমরা একটু আগে বলছি যে কোনো বস্তুর উপর লব্ধি শূন্য হইব, আর এখানে কি হইব, লব্ধির একটা মান থাকবে এবং দিক থাকবো, এখানে মানও থাকবো, লব্ধির মানও থাকবো এবং দিক থাকবো, বলের মান আছে দিক আছে স্বাভাবিক, আর লব্ধি যেহেতু শূন্য হয়েছে, এখানে বলের মান শূন্য হয়ে গেছে, দিকও নাই। দুটি বল ক্রিয়া করলে একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করতে হবে, আর এখানে কি করতে হবে, দুটি বল ক্রিয়া করলে একটা আরেকটার অসমান হইতে হবে, মানে একটা আরেকটার চেয়ে বেশি হইতে হবে। দেখাচ্ছি যে একটু আগে টি গ্রেটার দেন ডাব্লিউ, টি থেকে টি এর মানটা ডাব্লিউ থেকে বেশি, হ্যাঁ, এবং স্থির বস্তু স্থির থাকবে এবং চলন্ত বস্তু একইভাবে চলতে থাকবে, যদি স্থির থাকে স্থির থাকবে, চলন্ত ভাবে চলতে থাকবে। স্থির বস্তু বড় বলের দিকে চলা শুরু করবে, স্বাভাবিক ব্যাপার, যে বলটা বড়, দুইটা বস্তু আছে দেখো, মনে করো এখানে আরিশা আছে, তো আরিশার সময় মনে করো আমি একদিকে টানতাছি, স্বাভাবিক, মনে করো এখানে আছে আমি এর ধরে এদিকে টানতাছি, আর বুঝতে পারছো, আর এদিকে হচ্ছে খুব পিচ্ছি হচ্ছে না হিয়ান উড়ে এদিকে ধরে টানতাছে, তাহলে কি হইবো, স্থির অবস্থায় ছিল, সে কি করবে, সে আমার দিকে চলে আসবে, যেহেতু আমি অনেক বেশি শক্তিশালী। বুঝতে পারতেছ, নাইনের দিকে ওইভাবে যাইবো না, কেন যাবো না, কারণ তার শক্তি হচ্ছে কম আর কি। তাহলে স্থির বস্তু যদি আচ্ছা থাকে তার ভাইয়া, বড় যদি বস্তু দুইটা শক্তি যদি মানে সমান হয় তাহলে কি এটা মাঝখানে অবস্থান করবে? হ্যাঁ, তো এটাই তো সাম্য বল, মাঝখানে অবস্থান করবে, একটু আগে যে শুরুতে বুঝাইলাম। হুম। আচ্ছা, তো সাম্যবল। হুম, তখন লোভ দিলে কি হবে, শূন্য থাকবো, তখন সে মিডিলে অবস্থান করবে, যখন দুইজন সমান বলে টানতে থাকবে, মনে করো একটা F1 বলে টানছে এদিকে, আর একটা কি সমান বল F2 তে টানছে কি এদিকে, এখানে F1 আর F2 কি পরস্পর সমান, বাট কি বিপরীতমুখী, F1 মাইনাস F2, শেষ। তো দেখো এখানে এটার মধ্যে কি থাকে, ত্বরণ থাকে না, এটার মধ্যে কি থাকবে, ত্বরণ থাকবে। বুঝতে পারছো, যেহেতু সাম্য বল, বলের মান যেহেতু শূন্য, এখানে খেয়াল করো এফ ইজ ইকুয়াল টু কত, এফ এর মানটা হচ্ছে জিরো। বুঝতে পারছো, তাহলে এখানে যে জিনিসটা, যদি এখানে ত্বরণ থাকবে না আর কি, যেহেতু লব্ধি বলটা শূন্য হয়ে থাকবে, সো এখানে লব্ধি বল যেহেতু শূন্য থাকবে আর কি, টোটাল সামেশন বল আর কি, এটা শূন্য থাকবে, তাহলে এখানে ভরবেগ ইয়ার পরিবর্তন হবে না, বেগেরও পরিবর্তন হবে না, ডিরেকশনের পরিবর্তনের ত্বরণটা শূন্য থাকবে, আর এটা যেহেতু এটা নির্দিষ্ট দিকে যাবে, যেহেতু সে আমার দিকে চলে আসতেছে, সুতরাং তার কি থাকবে, এটা নির্দিষ্ট ত্বরণ থাকবে। বুঝতে পারছো, এগুলো নিয়ে আসলে অঙ্ক ওইভাবে আসবে না, টেনশন করার কোনো কারণ নেই। এখন আসলে মৌলিক বল, মৌলিক বলটা আসলে ওইভাবে ডিটেলস পড়াই না, কিন্তু এটা থেকে এটা একটু দাগে রাখো। আর কয় মিনিট আছে, আর 20 মিনিট পড়াবো, মানে ক্লাস 40 মিনিটই নেবো, এর বেশি নেবো না প্রতিদিন, সো সিরিয়াসলি ইয়া করবো আর কি। তো যে জিনিসটা বলতেছিলাম আর কি, যে মৌলিক বল, মৌলিক বলের ক্ষেত্রে যে সকল বল অকৃত্রিম বা অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বা অন্য সকল বলের সাথে, হ্যাঁ, মানে এটি হচ্ছে একদম ইউনিক আর কি, যেটা থেকে আমরা বুঝছিলাম না যে মৌলিক ধাতু, মৌলিক ধাতু বলতে আমরা কি পড়ছিলাম, মৌলিক ধাতু বলতে পড়তেছিলাম যে 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 ধাতু অন্য সকল ধাতু থেকে উৎপন্ন হয় না তাকে কি বলে, মৌলিক ধাতু বলে। অন্য সকল ধাতু থেকে উৎপন্ন হয় না তাকে কি বলে, মৌলিক ধাতু বলে। হম হম, বুঝতে পারছো, তো যে সকল ধাতু অন্য কোনো ধাতু থেকে উৎপন্ন হয় না তখন তাদেরকে কি বলে, মৌলিক ধাতু বলে, ডেফিনেটলি। তো এখানে মৌলিক বল কি বলবো, যে বলগুলো অন্য কোনো বল থেকে উৎপন্ন হয়েছে না তাদেরকে কি বল বলবো, মৌলিক বল বলবো, স্বাভাবিক না, মানে এটা নিয়ে তো আর কনফিউশন হওয়ার কোনো ব্যাপার নাই। তো পৃথিবীতে যে বল আছে এই বলটাকে চারটা ভাগে ভাগ করছে, ঠিক আছে, যে বলগুলো হচ্ছে নিজস্ব বল। এই চারটা বল কি, একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে তাড়িত চুম্বক বল, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তোমাদের এখানে এত বেশি ডিটেলস জানা লাগবে না, কিন্তু এটা দিয়ে মনে রাখো যে মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন আসবে 100% কনফার্ম, মেডিকেল এডমিশন টেস্টে। বুঝছো,
কি কি কোশ্চেনটা আসতে পারে, যে কোন বলটার ক্ষমতা বেশি, কোনটা কেমনে হইতাছে, এটা কেডা কার মধ্যে হইতাছে, এই টাইপের আর কি। মেডিকেল এডমিশন টেস্টে এখান থেকে একটা কোশ্চেন আসে, এটা 100% কনফার্ম, যে কোন বলটা সবচেয়ে বেশি ক্ষমতাশীল, কোনটা কম ক্ষমতাশীল, কোনটার রেঞ্জ কত, কোনটার পাল্লা কত, কোনটার কি হয়েছে না হয়েছে, ধুম কি দাম কি, এরকম বহু কাহিনী নিয়ে আর কি। তো এরকম টাইপের কোশ্চেন দেবে, এত ডিটেলস তোমাদের বই লেখা নাই, তাহলে এত ডিটেলস শিক্ষা মাথা পচায় লাভ নাই। তো আমি সিম্পল ভাবে বুঝাই দিই, মহাকর্ষ বল কি এটা তোমরা সবাই জানো। মহাবিশ্বের একটা বস্তু কণার নাম হচ্ছে M1, আর একটা বস্তু কণার নাম কি, M2। তাহলে এই দুইটা বল পরস্পর যে বলে কি করবে, আকর্ষণ করে, তাকে কি বলে, মহাকর্ষ বল বলে। তো একটু পরে তোমরা পড়বা এফ এফ সমানুপাতিক M1 × M2 বাই কত, মনে করো এরা ডি দূরত্বে অবস্থান করছে, তাহলে কি লিখবে, F সমানুপাতিক M1 × M2 বাই D²। পরস্পর যে বলে আকর্ষণ করে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পর যে বলে আকর্ষণ করে তাকে কি বলে, মহাকর্ষ বল বলে। তাহলে আমি যদি এই সমানুপাতিক ধ্রুবকটাকে উঠাই দিই, তাহলে কি F = G M1 × M2 বাই D²। বুঝতে পারছো, যেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল তাকে কি বল বলে, একটু রেসপন্স করো বন্ধুরা। হ্যালো। জি মহাকর্ষ বলেন। বল। মহাকর্ষ বল বলে, খুবই সিম্পল, এটা হচ্ছে মহাকর্ষ বল বলে। এখন আসো, তাড়িত চুম্বক বল কাকে বলে, আমি কনসেপ্টটা বুঝি, তারপরে একটু মেন বই দেখাবো। মেন বইটা কেন দেখাবো একটু বলবো, কেন দেখা যায়। দুটি আহিত কণার মধ্যে একে অপরের মধ্যে যে আকর্ষণ এবং বিকর্ষণ বল তাকে কি বলে, তাড়িত চুম্বক বল বলে। দেখো, দুইটা আহিত কণা, মনে করে এখানে তো এটা আঁকছে না, আমি নিজে এঁকে দিলাই তোমাদেরকে। একটা হচ্ছে Q1 চার্জ, আর একটা হচ্ছে Q2 চার্জ। দুইটা চার্জ কি, একটা হচ্ছে Q1 আর একটা Q2। এদের মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে R। এদের মধ্যে মধ্যবর্তী দূরত্বটা কত, আর R। তো এদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব যদি R হয়, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলে এর সমানুপাতিক কি হইব, Q1 × Q2 বাই কি, আর R²। স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা পড়বা, এটা হচ্ছে আমরা যখন স্থির তড়িৎ পড়বো তখন এটা দিয়ে আমরা অনেক অঙ্ক করাবো। এটা এমনি গেলে কেমনে হইবো, ডানে গেলে বামে কি হইবো, দূরত্ব কম হইলে কি হইবো, বেশি হইলে কি হইবো, প্লাস দিলে কি হইবো, মাইনাস দিলে কি হইবো, বহুত কিছু করবো। তারই তো চুম্বক বল নিয়ে আমাদের একটা চ্যাপ্টারই আছে, যে স্থির তড়িতের মধ্যে আমরা এটা আরো ডিটেলস পড়বো। তো এটা মনে রাখো যে এই তাড়িত চুম্বক বলটা তোমাদের পরীক্ষায় যেটা আইবো, এটা কার কার মধ্যে আকর্ষণ বল, এটা কি তানজিবুল আর আদিলের মধ্যে আকর্ষণ বল, নাকি দুইটা আহিত কণার মধ্যে আকর্ষণ বল, দুইটা কার আহিত মধ্যে, কণার মধ্যে। দুইটা দুইটি চার্জিত আহিত কণা, কণার মধ্যে। দুইটা চার্জিত কণার মধ্যে আকর্ষণ করে, এটা কিন্তু বুঝতে হবে যে এটা কার মধ্যে হইতেছে। এটা যদি না বুঝো তাহলে কিন্তু ফেস লাগিয়ে দেবে। বুঝতে পারতেছো, দুইটা দুইটা চার্জিত কণা, আহিত কণার একটা নাম হচ্ছে চার্জিত কণা। কি, চার্জিত কণা। তো আহিত এখানে কণা ও এই চার্জিত কণা। সমানুপাতিক ধ্রুবকটাকে উঠে ফেলা যায়, উপাদানটা কি দিয়ে উঠানো যায়, কে দিয়া রিপ্লেসমেন্ট করা যায়। Q1 × Q2, বা যারা টেনে আসো ওরা বুঝবা, কে দিয়ে উঠবে। কে মানে কি, কে মানে হচ্ছে 1/4 পাই এফসাইলন নট। এই 1/4 পাই এফসাইলন নট হচ্ছে কে, এই কে এর মানটা কত, 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার, এরকম একটা মান আছে। বুঝতে পারছো, যে এইগুলো হচ্ছে যারা বড় ক্লাসে গেছে এটা। এরপরে আসলে সবল নিউক্লিয় বল, এটা পড়াইছি ক্লাস ইয়াতে। একদম সিম্পলি বোঝার চেষ্টা করো, কঠিন করো না। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে উপাদান সমূহ একত্রে আবদ্ধ রেখে যে শক্তিশালী বল ব্যবস্থাটা তৈরি করা হয় তাকে সবল নিউক্লিয় বল বলে। যেমন একটু কদিন আগে একটা যুদ্ধ শুরু হয়েছিল, যুদ্ধটা হচ্ছে ইন্ডিয়া এবং ভালো। কার মধ্যে, কার কার মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, তাদের ইন্ডিয়া মেরু। পাকিস্তান। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়েছিল, ঠিক আছে। এই যুদ্ধটা যে শুরু হয়েছিল, তো এর মধ্যে এরা পরস্পর পরস্পরকে কি দিয়ে হুমকি দিতেছিল, এরা পরস্পর পরস্পরকে কি দিয়ে হুমকি দিতেছিল, আমার পারমাণবিক বোমা। পারমাণবিক ডেফিনেটলি বোমা দিয়ে। পারমাণবিক বোমা। এই যে এইটাই হচ্ছে সবল নিউক্লিয় বলে, এটা হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াসে। দেখো, পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদান সমূহ একত্রে আবদ্ধ রেখে যে শক্তিশালী বল তৈরি করে, মানে একটা বোমা তৈরি করবো, এই বোমার মধ্যে কি করবো, এই নিউক্লিয়াসের উপাদান সমূহ কি করব, একসাথে আবদ্ধ রেখে কি করব, একটা বিশাল বড় বোমা তৈরি করে ফেলবো। তাহলে এই সবচেয়ে শক্তিশালী বল কোনটা, সবল সবল নিউক্লিয়। নিউক্লিয় বল। সবল নিউক্লিয় এরকম এরা কি করবে, দেখো যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বানাইতেছিল এরকম টাইপের, ঠিক আছে। এই মুখটা হচ্ছে চুপকা, তারপরে এরকম দিয়ে সেটা বানাইতেছিল। তারপরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নাম শুনছো কিনা, এরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এটার মধ্যে কি করছে, পরমাণু নিউক্লিয়াসের উপাদানগুলোকে কি করছে, একসাথে করছে। তো নিউক্লিয়াসের উপাদানগুলো আমরা দেখছিলাম যে গত ক্লাসের মধ্যে ইউরেনিয়াম থেকে মাঝে পারমাণবিক চুল্লি তৈরি করা হয়, সেখান থেকে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটা হচ্ছে আমরা গত কেমিস্ট্রি ক্লাসে বলছিলাম, মনে আছে কিনা, হ্যাঁ। কেমিস্ট্রি জি ভাইয়া। জি তৃতীয় জি হ্যাঁ, জি। কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়ে ইউরেনিয়ামকে যখন আমরা নিউটন দ্বারা আঘাত করছিলাম, ইউরেনিয়াম ভাঙা বেরিলিয়াম বেরিয়াম এবং রেডিয়ামে পরিণত হয়েছিল এবং বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন করতেছিল, ঠিক আছে। এই সবল
বলটা তৈরি করার জন্য এটা অন্যতম ধাতুর নাম হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের 235 সম্ভবত যেটার ভর, সে কি করে এটাতে কাজ করে আর কি, এই সবল নিউক্লিয় বল তৈরি করার জন্য। তাহলে সবল নিউক্লিয় বলটা কোথায়? পরমাণুর নিউক্লিয়াসের উপাদানগুলোকে একসাথে করে সবল নিউক্লিয় বল তৈরি করা হয়। বুঝতে পারছো কিনা? হ্যাঁ। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে যে জিনিসটা হচ্ছে যে মাকে শিখে আরেকটা। তো এরপরে যে জিনিসটা আসছে এটা হচ্ছে যে স্বল্প পাল্লা এবং এরপরে দেখো এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে ওইটা না, এই যে পরমাণু নিউক্লিয়াসের চুল্লির মধ্যে গটায় যেটা, এটা না। তো এটা কি? এই দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে, আমি এটা নিছি কেন, যে এটা হচ্ছে স্বল্প, এটা এখানে দিলে এখানে যেতে, স্বল্প পাল্লার এবং স্বল্প স্বল্প মানের বল নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণিকার মধ্যে ক্রিয়ার মাধ্যমে গ- করে নিউক্লিয়াসকে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়, তাকে দুর্বল নিউক্লিয়ার বল বলে। যেমন মনে করো কি হয় যে, যেমন সোডিয়াম ক্লোরিনের মধ্যে যে আকর্ষণ বল, বুঝতে পারতেছো কিনা? তখন কি হয়, একটা আরেকটার মধ্যে কি হইতেছে, ইলেকট্রনের কি হইতেছে, আদান প্রদান হইতেছে না? খেয়াল করছো কিনা? জি স্যার। ঠিক আছে। অথবা মনে করো মানে স্বল্প পাল্লার মধ্যে খুবই ছোট একটা রেঞ্জের মধ্যে আর কি দুইটা মৌলের নিউক্লিয়াসের মধ্যে কি হয়, যে তোমার যে স্বল্প মানের বল যে কাজ করে, ঠিক আছে, এবং নিউক্লিয়াসের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়, তখন এই জিনিসটাকে কি বলে, তোমার হচ্ছে দুর্বল নিউক্লিয়াস বল। বিশেষ করে আমরা কেমিস্ট্রিতে যে বলগুলো ইউজ করি আর কি, বা ফিজিক্স এর মধ্যে দুইটা চার্জিত কণার আকর্ষণ বিকর্ষণের মধ্যে যে বলগুলো ইউজ করি প্লাস মাইনাস করতে গিয়ে, এই জিনিসটাকে বলে দুর্বল নিউক্লিয়ার বল। এটা আমি আরেকটু ডিটেলস বই থেকে একটু দেখাবো, এই কারণে দেখাবো যেহেতু এটা ভবিষ্যতে ঢাকা ইউনিভার্সিটি এবং মেডিকেলে তোমার ভর্তি পরীক্ষার মধ্যে এটা অনেক বেশি কাজে লাগবে। তো এই জন্য হচ্ছে আমি একটু বই থেকে দেখাবো, বই থেকে বই দেখাবো এই জায়গাটা থেকে। একটু ওয়েট করো। যেমন এখন আসো মহাকর্ষ বল কাকে বলে, বইটা আমি দেখাইতাম না, বাট এই কারণে দেখাইতে হইতেছে যে এটা মেডিকেল ভর্তি পরীক্ষার কাজ আসে, তো তো এই জন্য বই থেকে দেখাইতে হবে। না দেখাইলে যারা পরে মেডিকেলে পড়বা তারা আমার গালি দিবে, বলবে, আরে আমরা তো এটা আসলে বই থেকে এমনি পড়তে হবে। যেমন ওরা এখানে কিছু গান টান লেখছে যে এই এই জগতে প্রথম বলছে মহাকর্ষ বল, যে গ্রেভিটেশন, তো এই জগতে সৃষ্ট বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে। তারপরে বলছে পৃথিবী এবং চাঁদের বল, পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ বল এটা হচ্ছে কি মহাকর্ষ বলের উদাহরণ। কিন্তু পরীক্ষা যদি আসে যে পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ, তাহলে কি এটা কি মহাকর্ষ বল, বা পৃথিবীর যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল হচ্ছে মহাকর্ষ বলের উদাহরণ। তারপরে কি বলছে? তড়িৎ চুম্বক বল। তড়িৎ চুম্বক বল বলতে কি, তারা বলছে যে চিরুনি দিয়ে যদি মাথায় আছড়ায় আর কি, এটা পড়ার দরকার নাই, জাস্ট আমি ঘটনাটা বলি। তখন দেখবে চিরুনি কি করে, ওই যে আচরণ করে চিরুনিটা দিয়ে যদি মনে কাগজের টুকরাকে ধরো, তুমি সেটাকে কি করে আকর্ষণ করে আর কি। মানে কি এখানে একটা চার্জ সৃষ্টি হয়েছে, চিরুনি যে ধনাত্মক চার্জ, কাগজের টুকরাতে মনে করে ঋণাত্মক চার্জ যে সৃষ্টি হয়েছে, এই জন্য পরস্পর পরস্পর কি করছে, আকর্ষণ করছে আর কি। একটু পরে এটা কি বল, তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ বলটা একটু পরে আবার, ঠিক আছে, পৃথিবীর মধ্যাকর্ষণের মধ্যে এটা হারাই যাবে। তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটাকে তড়িৎ বল থেকে ট্রিলিয়ন গুণ প্রায় ট্রিলিয়ন গুণ কিন্তু দুর্বল আর কি, বুঝতে পারছো? এটা তড়িৎ চুম্বক বল, যেটা তড়িৎ চুম্বক বল থেকে এই দুর্বল নিউক্লিয়টা বলে, কিন্তু মোটেও মহাকর্ষ বল থেকে দুর্বল না, খেয়াল করো। তাহলে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। সবচেয়ে বেশি শক্তিশালী কোনটা? সবল নিউক্লিয় বল। সবচেয়ে শক্তিশালী নিউক্লিয় বল। তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দেখো দুর্বল নিউক্লিয় বল তড়িৎ বল থেকে কিন্তু দুর্বল, মানে তারপর হচ্ছে চলে সবচেয়ে শক্তিশালী, যেটা আমি একবার বুঝাইতে যেতেছি। সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয়, বুঝছো? তারপরে কে? সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয়, ধরে নাও আর কি, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তারপরে যেটা হচ্ছে, যেটা হচ্ছে তোমার তড়িৎ। তারপরে কে? তড়িৎ। তড়িতের পরে কে? হুম, তড়িতের পরে কে? দুর্বল, বুঝতে পারছো? জি স্যার। হুম। কিন্তু সবচেয়ে দুর্বল কে? মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল কে? মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে কি মহাকর্ষ বল। সবচেয়ে কম ইয়া হচ্ছে এটা, এই জিনিসটা মাথায় রেখো। এইটা কিন্তু আমি একটু অনেক লিখে দিচ্ছি, কিন্তু এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ এই লাইনটা। সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী, তারপর হচ্ছে তড়িৎ। এটা আমরা ক্লাসেরটা মনোযোগ দিয়ে শুনলেই মুখস্থ হয়ে যাবে, এরপর আর বেশিক্ষণ লাগবে না। তো দেখো এখান থেকে যে জিনিসটা মনে রাখবা আর কি, এখান থেকে মনে রাখবা হচ্ছে যে এটা
দুর্বল নিউক্লিয় বল হলো তড়িৎ চুম্বক বলের তুলনায়, ঠিক আছে, দুর্বল হলেও মহাকর্ষ বল থেকে দুর্বল না, মহাকর্ষ থেকে শক্তিশালী। এই রেঞ্জটা ইম্পর্টেন্ট। যে জিনিসটা পড়ানোর জন্য আসলে এখানে আনছি, মানে পরীক্ষার মধ্যে এটা দিয়ে রাখছে, তো একটু শিখলেও একটু লাভ হইব, এই জন্য আসলে এটা আনছি এখানে। একটু দেখো, এই দুর্বল নিউক্লিয় বলটা কাজ করে কতটুকু দূরত্বে? 10⁻⁻8 দূরত্বে। কতটুকু দূরত্বে? 10⁻⁸ 10⁻⁸ মিটার দূরত্বে কাজ করে। তো এই দুর্বল নিউক্লিয় গুলো আছে তেজস্ক্রিয় বিক্রিয়ার ফলে কি কি রশ্মি, তেজস্ক্রিয় বিক্রিয়ায় বিটা রশ্মি বা ইলেকট্রন নির্গত হয়। কি নির্গত হয়? ইলেকট্রন নির্গত। ইলেকট্রন নির্গত হয়। মনে করো এখানে একটা বস্তু আছে আর কি, তো এটা থেকে কি হইতেছে, মনে করো এটা দুর্বল নিউক্লিয় বলের ফলে মানে তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটে। তেজস্ক্রিয় বিক্রিয়াতে মানে মানে তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। কি বিক্রিয়া? স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। তেজস্ক্রিয় রশ্মির প্রভাবে আর কি, এটা থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়। কিন্তু দুর্বল নিউক্লিয় বল যেটা আছে এটা থেকে তেজস্ক্রিয় তার ফলে তোমার কি হইতেছে, যে আলফা রশ্মি হচ্ছে সবার কাছেরটা, বুঝতে পারতেছো, এইটা হচ্ছে আলফা। আর এরপরে যেটা যায় এটা হচ্ছে বিটা। এটা হচ্ছে তোমার বিটা। বিটা মানে হচ্ছে ইলেকট্রন। আর যেটা একবারে সোজা স্ট্রিটলি যায় এটা হচ্ছে গামা। এটা হচ্ছে অনেক শক্তিশালী, এই যে গামা। গামার উদাহরণ, আলফা লেখে এইভাবে, বিটা লেখে বি দিয়া, আর গামাটা লেখা হচ্ছে এটা। কিন্তু এটা থেকে যেটা রশ্মি তো এটা হচ্ছে বেটা রশ্মি, দেখছে আর কি, বিটা বলা যায়। বিটা রশ্মি নির্গত হয়। কিন্তু এখান থেকে যে এমসিকিউটা মনে রাখবা, এই যে সিরিজটা মনে রাখবা, সবচেয়ে শক্তিশালী সবল নিউক্লিয়, তারপরে তড়িৎ, তারপরে হচ্ছে দুর্বল, তারপরে সবচেয়ে কম শক্তিশালী হচ্ছে অভিকর্ষ বল। আর এখান থেকে দূরত্বটা কত? 10⁻⁸ মিটার দূরত্বে কাজ করে, এবং এটা থেকে বিটা রশ্মি বা ইলেকট্রন নির্গত হয়। শেষ। সবল নিউক্লিয়। এটা কিন্তু মেডিকেলে কাজে লাগবে, এই জন্য পড়াইতেছি, না হলে এটাও বাদ দিয়ে দিতাম, বুঝতে পারছো? আর এমনিতেও ইয়াতে আসে, পরীক্ষাতে আসে, এমন না আসে না। যেহেতু এটা মেডিকেলে কাজে লাগবে, সুতরাং এটা ইউনিভার্সিটি এডমিশন টেস্টে বা ফাইনাল পরীক্ষাতে আসবে। সবল নিউক্লিয় বল এটি হচ্ছে সৌরজগতের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল। তড়িৎ চুম্বক বল থেকে এটি 100 গুণ বেশি শক্তিশালী। তড়িৎ চুম্বক বল থেকে এটা কত গুণ শক্তিশালী? কত গুণ? 100 গুণ। 100 গুণ বেশি। এটা ইম্পর্টেন্ট, 100 গুণ বেশি শক্তিশালী। বুঝতে পারছো? যে আমি যদি বলি কম শক্তিশালী তো সমস্যা, 100 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে। এটা মূলত নিউক্লিয়াসের ভিতরে রয়েছে প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে প্রচন্ড শক্তিশালী বল কাজ করে। এটা এটার ফলে কি করে, এই জন্য কি করে, এটার ভিতরে মানে নিউক্লিয়াসের ভিতরে যে জিনিসগুলোকে আটকে রাখে আর কি। প্রোটন এবং নিউট্রন নিজেদের মধ্যে প্রচন্ড শক্তিশালী বল কাজ করে, তাই প্রচন্ড বলে তাদেরকে কি করে নিজেদের মধ্যে আটকে রাখে। তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের অনেক শক্তি তৈরি করা সম্ভব। মানে বড় বড় নিউক্লিয়াসকে ভাঙা ছোট নিউক্লিয়াস করা, এটাকে বলে হচ্ছে তোমার, বড়টাকে ভাঙা যখন ছোট করবা আর কি, এটাকে বলে ফিশন, মানে ভাঙা ফেলা। আর অনেকগুলো ছোটটারে জুড়ে দিয়ে যখন বড় করবা তখন এটা বলে ফিউশন। এটাও পড়ামু, টেনশন করার কোনো কারণ নাই, পরে আস্তে আস্তে পড়ামু। নিউক্লিয়ার বোমা তৈরির জন্য শক্তিশালী, এই যে বলছিলাম যে নিউক্লিয়ার বোমা সবল শক্তি, সবল নিউক্লিয় বল। বুঝতে পারছো কিনা? হুম, মিলছে কিনা? জি স্যার। সূর্য থেকে যে আমরা তাপ পাই, তাহলে এটা কোন বল দিয়ে তৈরি হয়? সবল নিউক্লিয় বল। সূর্য থেকে যে তাপ পাই এটা কিসের উদাহরণ? সবল সবল নিউক্লিয় নিউক্লিয় বল। বল। সূর্য থেকে আলোর তাপ যে পাই, এইদিকে এমসি গুলো কোথায় আসবে? এমসি গুলো কিন্তু ফাইনাল পরীক্ষাতে আসবে। তুমি যদি এটা এইভাবে না বুঝতে পারো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। বুঝতে পারছো? তো বিজ্ঞানীরা ধারণা জি করেন যে স্যার। এই 4 ধরনের বল মূলত এক জায়গায় এসে সবগুলো এক সূত্র দিয়ে ওনারা ব্যাখ্যা করছে আর কি। এই ব্যাখ্যাটা হচ্ছে তোমার তড়িৎ চুম্বক বল দুর্বল নিউক্লিয় বলের মাঝে এই সূত্র দিয়ে ব্যাখ্যা করা গেছে, ঠিক আছে। এবং এটাকে হচ্ছে মহাকর্ষ ইলেকট্রোউইক, হ্যাঁ, এবং নিউক্লিয় বল। এটাকে ভুল বলতে পারবো না, অন্য কোনোকে একই সূত্রে গাঁথা আর কি। মানে এই 4 ধরনের বলকে একটা সূত্র দিয়ে ওরা ব্যাখ্যা করার চেষ্টা করেছে আর কি। সেটা হচ্ছে তড়িৎ চুম্বক প্রক্রিয়া এবং দুর্বল নিউক্লিয় বলকে মাঝে একই সূত্র দিয়ে আর কি, তড়িৎ চুম্বক এবং দুর্বল নিউক্লিয় বল এটা করছে একসাথে, বুঝছো? আর করে আর কি, আর মহাকর্ষ ইলেকট্রোউইক ও নিউক্লিয়ার বল, মানে 3টা বলে ভাগ করছে। এই 4টা বলকে বিজ্ঞানী এটা পরে কি করছে, অনেক সময় 3টা বল দিয়ে ভাগ করে। তো 3টা বল দিয়ে ভাগ করলে কি করবে, মহাকর্ষ জায়গায় মহাকর্ষ থাকবো, আর এই নিউক্লিয়ার বল যেটা, এটা নিউক্লিয়ার বলের জায়গায় থাকবো। আর দুর্বল নিউক্লিয় যেটা, বুঝতে পারতেছো, আর তড়িৎ চুম্বক, এই দুইটা মিলাই কি করছে, একটা বল বানাইছে। দুর্বল নিউক্লিয় এবং তড়িৎ চুম্বক এই দুইটা মিলে বানাইছে একটা বল, এটা হচ্ছে ইলেকট্রোউইক ফোর্স। বুঝছো? ইলেকট্রোউইক ফোর্স। তো দুর্বল নিউক্লিয় আর কি তড়িৎ বল যেটা, তড়িৎ চুম্বক বলে, এই দুইটা মিলে বানাইছে কি, একটা ইলেকট্রোউইক আর কি। মানে এই 4টাকে অনেক সময় 3টাতে কনভার্ট করা যায়, এটাও জানে রাখলে আর কি। না জানে রাখলেও তেমন কোনো গুণ হইতো না। জানে রাখলে যে সাম্যতা সাম্যহীনতা কি, এটা পড়াই ফেলছি। ভরবেগ কি, এটাও পড়াইছি। বস্তুর ভরবেগের একক কি, এটাও পড়াই ফেলছি। শেষ। এখানে একটা উদাহরণ দিয়েছে আর কি, ভরবেগ নিয়ে হচ্ছে কি বলছে, তুমি একটা টেনিস বল 10 মিটার বেগে দেয়ালে ছুড়ে মারছো, একই দূরত্বে আবার তোমার দিকে ফিরে আসছে। বলটার ওজন যদি 100 গ্রাম হয়, ভরবেগের পরিবর্তন কত? তাহলে আমরা জানি ভরবেগ মানে পি ইকুয়াল টু হচ্ছে এমবি।
কাফি আঁকাআঁকি বন্ধ। পি ইজ ইকুয়াল টু হচ্ছে এমবি, দেয়ালে আঘাত করার পরে ঠিক উল্টা দিকে ফিরে আসছে, তাহলে পি প্রাইম কত মাইনাস এমবি হবে, উল্টা দিকে ফিরে আসছে ডিরেকশনটা, এটা কাজের পরিবর্তন। ঠিক আছে, কি হবো, কাজের পরিবর্তন কিন্তু পি মাইনাস পি প্রাইম, তাহলে এমবি মাইনাস মাইনাস এমবি টুয়াইস এমবি হবে, অর্থাৎ উল্টা দিকে ফিরে। এই পরিবর্তনের জন্য টেনিস বলটা দেয়ালে খুব অল্প সময়ে আঘাত করছে, বুঝতে পারছো, উল্টা দিকে যখন ফিরে আসে তখন দেখো ভরবেগের পরিবর্তন ডাবল হয়েছে। এটা হচ্ছে বিষয় আর কি, এই জিনিসটা মাথায় রেখো আর কি। কোনো একটা টেনিস বল তুমি দেয়ালে ছিঁড়ে মারছো, একই দুটিতে সে আবার উল্টা তোমার দিকে ফিরে আসছে, তাহলে এটা ভরবেগের পরিবর্তন কি হয়েছে, উল্টা দিকে যেহেতু ফিরে আসলে ভরবেগের পরিবর্তন কত হয়, ডাবল হয়। একই দিকে উল্টা দিকে ফিরে আসছে, এই জিনিসটা মাথায় রেখো আর কি। এর বাইরে আর কিছু না। আমরা মোটামুটি আজকে চ্যাপ্টারে যা পড়ানোর কথা ছিল প্রায় শেষের দিকে আছি, টেনশন করো না, একটু অনেক স্লাইড আছে, এটা আমি 5 মিনিটে পড়া দিতেছি। হ্যাঁ, একটা স্লাইডে আছে। হুম, দেখো, স্যার আইজাক নিউটন ফিলোসফি অফ ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিশিয়াতে যে 3টা সূত্র প্রকাশ করছে আর কি, এটা হচ্ছে তার একটা অমর গ্রন্থ আর কি। তো এই অমর গ্রন্থতে সে 3টা সূত্র প্রকাশ করছে। প্রথম সূত্রটা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি থাকবে। তো ফোন থেকে জয়েন করার কারণে দাগ পড়ছে, আচ্ছা যে কারণে দাগ পড়ুক, আসলে আমি শেষ করে ফেলছি ক্লাস, একটু ওয়েট করো। কারেন্ট স্লাইড, ওকে। সে কি বলছে, বাহ্যিক কোনো বল প্রয়োগ যদি আমরা না করি আর কি, তাহলে যে জিনিসটা হবে আর কি, সেটা হচ্ছে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু কি করবে, সুষম গতিতে চলতে থাকবে। এই সংজ্ঞাটাকে বলে জড়তা এবং বলের নির্দেশক সূত্র। এটা অনেক সময় পরীক্ষাতে আসে এমসিকিউ হিসেবে, যে প্রথম সূত্রটাকে কি বলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তু যেমন পৃথিবী ঘুরতেছে আজীবন ঘুরতে থাকবে যদি কিয়ামত না হয়, এরকম আর কি, যদি মাঝখানে কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয়। তাহলে এই সূত্রটাকে কি বলে, জড়তা এবং বলের সংজ্ঞা নির্দেশক সূত্র কি বলে। জড়তা এবং বলের সংজ্ঞা নির্দেশক সূত্র। দ্বিতীয় সূত্রটা কি, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি যদি ভরবেগে যে পরিবর্তনটা হবে, এটা হচ্ছে প্রযুক্ত বল এফ যদি প্রয়োগ করি আর কি, এম ভরের কোনো একটা বস্তুর উপর আর কি, তাহলে যে পরিবর্তনের হারটা হবে, ত্বরণ যেটা হবে, এটা এফ ইজ ইকুয়াল টু এম এ। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন কি সেদিকে ঘটবে। আমি যদি কাফিকে সামনের দিকে ধাক্কা দিই সে সামনে যাবে, যদি পিছনের দিকে টান্দা ধরি সে পিছনে আসবে। তারপর এটাকে বলতেছে কি, বলের পরিমাপ এবং বলের প্রকৃতি নির্দেশক সূত্র কি বলে এটাকে, বলের পরিমাপ এবং প্রকৃতি নির্দেশক সূত্র। আর তৃতীয় সূত্রটা কি, প্রতিক্রিয়ার এটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা কোন শরীরের আয়ত্ত আছে, বুঝতে পারছো। তুমি যদি যা দিতে চাও তার একটা বিপরীত রিয়াকশন তোমাকে কি করতে হবে, খাইতে হবে, এটা হচ্ছে এফ মাইনাস এফ, বুঝছো। এই জিনিসটা আছে আর কি। এখন আসলে এই রিলেটেড আমরা কি পড়বো, এই রিলেটেড জাস্ট আমরা অঙ্ক শিখবো, যেহেতু এখানে সূত্র দেওয়া আছে, এর বাইরে আর তেমন কিছু দেওয়া নাই। সো আমরা হচ্ছে এই রিলেটেড অঙ্কগুলো কিভাবে করবো জাস্ট এটাই দেখাবে, এখানে আর স্লাইডে নাই, এই রিলেটেড অঙ্কগুলো আছে। আমি 27-এ ক্লাস শুরু করছিলাম, 7 মিনিটে শেষ করে দেয়। যেমন এখানে দেখো যে প্রথম সূত্রটাতে কি আছে, একক টেকক নাই, দ্বিতীয় সূত্রটাতেও নাই। দেখো প্রথম সূত্রটাতে ফোর্স যদি শূন্য হয়, স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে বি। খেয়াল করো, ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি এখানে বি, মানে ফোর্স যদি জিরো হয় তাহলে স্থির থাকলে স্থির, গতিশীল থাকলে গতিশীল, ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে বি। আর হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম, এটা তো বুঝছো, আর এফ ইজ ইকুয়াল টু এত মাইনাস এফ। এখন গতির সূত্রের প্রতিপাদনটা আর কি, এম্বরের কোনো একটা বস্তু আদি বেগ নিয়ে চলতেছে আর কি, এম্বরের এফ হচ্ছে সমবল, টি সময় ধরে চলতেছে আর কি, ঠিক আছে। তো টি সময় ধরে যদি চলে আর কি, টি সময় পরে, শুরুতে তো বেগ ছিল ইউ, টি সময় পরে এটার বেগ কত হইব বি, টি সময় পরে বেগটা কত হবে বি। তো বেগ টি সময় পরে বস্তুর বেগ হচ্ছে বি, তাহলে বস্তুর আদি আদি বেগ আদি ভরবেগ কি, ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ, ভরবেগ মানে কি ভর ইন্টু বেগ, ভরের সাথে কি বেগের গুণ, তাহলে আদি ভরবেগ কি, আদি বেগ কত ইউ, তাহলে আদি ভরবেগ কি এম ইউ, শেষ ভরবেগ কি এম বি। টি সময়ে ভরবেগের পরিবর্তনটা কি হইব, শেষটা তো হয়েছে বি, তাহলে এম বি পরিবর্তন হইব, আগেরটা হচ্ছে এম বি শেষেরটা, আর এম ইউ মানে কি শুরুরটা, এটা হচ্ছে শেষটা, আর এটা কি শুরু আদি, ঠিক আছে। তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তনের হার, মানে একক সময়ে কথা হতো ভরবেগের পরিবর্তনের হার টি, তাহলে কি হইব, এখানে এম কমন নিচে টি দিয়ে ভাগ করছে, তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তনের হারকে কি বলে, বল বলে। এফ সমানুপাতিক এফ, এখান থেকে কি করছে, এই যে এখানে এই জায়গাটা থেকে এ এর মান বসাই, ত্বরণের মান ইজ ইকুয়াল টু এম এ ইজ ইকুয়াল টু হচ্ছে এই সমানুপাতিকটা উঠাই দিয়েছে কে এফ, কে হচ্ছে একটা ধ্রুবক, কে দিয়ে মানে 1 নিউটন ধরছে আর কি, এখানে কে এর মান 1 ধরছে, বল এফ এফ ইজ ইকুয়াল টু এম এ, জাস্ট অতটুকু।
1 নিউটন বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর প্রয়োগযুক্ত করে 1 মিটার ত্বরণ সৃষ্টি করলে তাকে কি বলে? 1 নিউটন বলে। এই সংজ্ঞাটা এখান থেকে নিয়ে আসে, খুবই সিম্পল, কোনো কঠিন কিছু না। F ইজ ইকুয়াল টু এম এ। এখন তোমাদের পরীক্ষার মধ্যে কি আসবে? এই যে এম এর মান দেওয়া আছে এত, তারপর ত্বরণ দেওয়া আছে, এফ এর মান বের করতে বলেছে, তো F ইজ ইকুয়াল টু কত, এম এ বের করে ফেলবা, শেষ। তারপর এখানে কি দেওয়া আছে? এম দেওয়া আছে ইলেকট্রনের উপর, তারপর দেওয়া আছে এফ দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে? এত বল, এত না, এত সেকেন্ড ধরে কি করছে, কাজ করছে, এখানে টাইম দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে কি বলছে, ইলেকট্রনের মানে এখান থেকে প্রথমে কি বের করতে দিব, যেহেতু ভর দেওয়া আছে, এফ দেওয়া আছে, এম দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে ত্বরণ। ত্বরণটা কি বের করবো, এই যে ত্বরণ কি বের করছে। তারপরে কি ইলেকট্রনের বেগ কত বের করতে বলছে, বেগ বের করার জন্য বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো আদি বেগ তো শূন্য, এর মান বসাবে, টি এর মান বসাবে, এখানে শেষ বেগের মান বের করবে, খুবই সিম্পল। তারপর দেখো এটি বালক 50 নিউটন বল দ্বারা 16 কেজি বড় বস্তু এটা ধাক্কা দিয়েছে, ত্বরণ কত হইব, বল দেওয়া আছে, ভর দেওয়া আছে, ত্বরণ বের করতে বলছে, খুবই সহজ। এফ দেওয়া আছে, এম দেওয়া আছে, এখান থেকে ত্বরণ এফ ইজ ইকুয়াল টু এম এ, এর সমান সমান করতে এত, মানে মুখে মুখে 1 মিনিটে আনসার করতে পারবো। দেখো এখানে একটা কোশ্চেন দিছে, এত বেগে চলন্ত, মানে বেগ দেওয়া আছে বি, এত বেগে চলন্ত একটা বস্তুর বেগ তোমার কি আছে, দেওয়া আছে, যে এত বেগে চলন্ত বস্তুর বেগ হচ্ছে তোমার দেওয়া আছে, মানে এত বেগে চলন্ত, মানে এখানে হচ্ছে আদি বেগ দেওয়া আছে ইউ, ইউ হচ্ছে ইউ, আদি বেগ চলন্ত একটা বস্তু শুরুতে হচ্ছে 5 মিটার, ভর কত এম দেওয়া আছে, তারপরে কি বলছে 5 সেকেন্ডে, এটা হচ্ছে টি, 5 সেকেন্ড পরে সময় হচ্ছে এত, আর শেষ বেগ কত হয়েছে, বি হচ্ছে শেষ বেগ 30 মিটার, তাহলে এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি, এটা তোমরা ছোটবেলাতে পড়েছো। এখান থেকে তোমরা কি বের করছো, ত্বরণটা বের করছো, জাস্ট ত্বরণ বের করছো, খুবই সিম্পল। বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত, তো এখান থেকে কি করে, এফ ইজ ইকুয়াল টু এম এ, সূত্র দিয়ে এই ত্বরণ বের করছো হচ্ছে এই জায়গাটা থেকে ইউ বি, তুমি যদি কোথাও এ সমান সমান তো তুমি ছোটবেলা পড়েছো এর আগের চ্যাপ্টারে, বি মাইনাস ইউ বাই টি, বি এর মান আছে 30, ইউ এর মান হচ্ছে 5, টি এর মান কত দেওয়া আছে 5, এখান থেকে দিয়ে সেটা অতি সহজে বের করে 25 বিয়োগ 5 মিটার, তাহলে আর এখান থেকে বলছে কি প্রযুক্ত বল এফ এর মান বের করতে বলছে, ভর তো দেওয়া হয়েছে, এফ ইজ ইকুয়াল টু এম এ দিয়ে বের করে নেবে, শেষ। খুবই সিম্পল, মুখে মুখে পড়তে পারবে আর কি। নিউটনের প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র প্রতিপাদন করো, ঠিক আছে। এই প্রতিপাদনটা কি, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখাবো, আজকে টাইম শেষ, বুঝছো। তৃতীয় সূত্রের ব্যাখ্যা কি, আচ্ছা এটা বলে ফেলি, 1 মিনিটে বলে ফেলি। দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। তো এফ ইজ ইকুয়াল টু এম এ, এর সমান সমান আমরা কি জানি, বি মাইনাস ইউ বাই টি, তাহলে এই যে গুণ করো, এম এম ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এফ টি। যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে এফ এর মান কত হইব, শূন্য হইব, তাহলে এম ইজ এম বি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 0, যেহেতু বস্তুর ভর শূন্য হতে পারে না, বস্তুর ভর যেহেতু শূন্য হতে পারে না, তাহলে বি ইজ ইকুয়াল টু কত, ইউ, মানে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবো। বি ইজ ইকুয়াল টু ইউ মানে কি, এই যে দেখো একটু আগে আমি বুঝলাম, বি ইজ ইকুয়াল টু ইউ মানে হচ্ছে, দেখো এই যে এটা, বি ইজ ইকুয়াল টু ইউ, মানে এফ এর মান যখন 0 হইব তখন বি আর ইউ কি হইব, সমান হইব, না আদি বেগ এবং এবং শেষ বেগ কি হইব, সমান হইব, মানে স্থির বস্তু আজীবন স্থির থাকবে, এটা হচ্ছে যে। আর নিউটনের তৃতীয় সূত্রের ব্যাখ্যা, তৃতীয় সূত্রের ব্যাখ্যাটা কি, যে দুইটা বল কি হইব, F1 এবং F2 বলে যদি পরস্পরকে কি বলে, মানে মানে ধাক্কা দিয়ে আর কি, F2 সমান সমান -F1। ভূমির উপর তুমি দাঁড়ায় রয়েছো, তুমি যদি ভূমিকে F1 বলে ধাক্কা দাও, ভূমি কি উল্টা বলে তোমাকে কি দিতেছে, ধাক্কা দিতেছে। তুমি তুমি কারো গায়ে ধাক্কা খাইয়ে দেখো, যে তুমি যখন কারো গায়ে ধাক্কা দিবা, সে তার কাছ থেকে তুমি বিপরীত দিকে কি হবে, একটা ধাক্কা খাবা, এটাই F1। মনে করো, এটা উদাহরণ দিয়ে বুঝাই দিই, এখানে একটা ছোট বই আছে, মানে একটা বড় বই আছে, তো এই বড় বইটার একটা ছোট বই দিয়ে জুড়ে গিয়ে একটা ধাক্কা দিবা, দিলে দেখবে এটা একটা বাড়ি খায়া, এই ছোট বইটা আছে না, একটা বাড়ি খায়া কি আইবো, পিছনের দিকে আইবো। তুমি মনে করো F1 বলে ধাক্কা দিছো, তুমি যে কোনো একটা বস্তুতে তুমি দূরে গিয়ে ধাক্কা খাইবা, দূর গিয়ে ধাক্কা খাইবা, ধাক্কা খেলে কি হইব, তুমি উল্টা একটা ধাক্কা খাইয়া কি হইবা, পিছনের দিকে ফিরে আসবা, এই যে F2 বলে পিছনের দিকে ফিরে আসবা, এবং এটা কি সমান এবং কি বিপরীতমুখী, এই জিনিসটা এখানে বুঝাইছে আর কি তৃতীয় সূত্রের মধ্যে, এর বাইরে আর কিছু না। এরপর হচ্ছে ভরবেগ, ভরবেগ নিয়ে যে অঙ্ক আছে এটা আমরা নেক্সট ক্লাসে করবো। কারো কি কোনো কোশ্চেন আছে, যদি না থাকে তাহলে ক্লাসটা এখানেই শেষ। আহ না ভাই, তেমন স্যার কোনো কোশ্চেন নাই ভাই। বলো, তানজিবুল বলো। স্যার ইংলিশ ক্লাস হইব? হ্যাঁ, স্যার এরপরে আর কি কোনো ক্লাস হইব? না আজকে আর ক্লাস হবে না, এখন থেকে জাস্ট এইভাবে ক্লাস হবে, মানে ওই ওই ক্লাসগুলো এইভাবে হবে আর কি, মানে 40 মিনিট ক্লাস হবে, 3 দিনের জায়গায় প্রয়োজনে 4 দিন হবে বা 5 দিন হবে, এটা সমস্যা নেই, ক্লাস 40 মিনিটের বেশি হবে না, বা 50 মিনিট হবে আর কি, 50 মিনিট ক্লাস হবে বা এরকম, আর কোনো ক্লাস হবে না, একটা ক্লাসই হবে। হ্যালো, মানে একটা ক্লাস ঠিক দিয়ে আছে। ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ বাংলা যা আছে সব হচ্ছে জি এইভাবে জি, পড়ানো বুঝতে হবে। পারছি। ঠিক আছে তাহলে, হ্যাঁ, সবাইকে আল্লাহ হাফেজ। আমি স্লাইড গুলো জি স্যার। গ্রুপে দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, ফি আমানিল্লাহ।